ভারতের পানিতে ডুবল ফেনী, কুমিল্লা সহ দেশের 12 জেলা। 8 জনের মৃত্যু, পানিবন্দী 36 লাখ মানুষ। অনেক কই যাবো, কই কি কষ্ট জানবাছে না। সকাল দিকে মনে হতো পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। না জানিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়া অমানবিক মন্তব্য তথ্য উপদেষ্টার। সক্রিয়ভাবে বাঁধ খুলে যাওয়ার দাবি ভারতের। গণহত্যার মামলায় রাজধানীর বনানী থেকে গ্রেফতার রাশেদ খান মেনন। আদাবর থানায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা। গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে বাধা নেই, হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়, রুল খারিজ। এবং আওয়ামী জাদুতে সম্পদের পাহাড়, সুনামগঞ্জের রতনের 15 বছরে সম্পদ বাড়ল 300 গুণ, বিপুল অর্থ আত্মসাৎ মেহেরপুরের খালেকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত 12 জেলায়। ডুবেছে বসত বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর 8 স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার 108 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার, ধলাই নদীতে 33 সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার 188 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাবো, কই কি কষ্ট জানবাছে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও 14 গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল 2 মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 99টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে মনে হতো পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক। টানা 5 দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার 4 উপজেলার অন্তত 30,000 মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। 7 দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমার তাড়াতাড়ি লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেরায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে সৃষ্ট বন্যায় এখন 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 8 জন।
এদিকে বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে স্পিডবোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে বিআইডব্লিউটিএ। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। সঙ্গে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে 3টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত সেটি আমরা আরো 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গত এলাকায় ত্রাণ কাজে সমন্বয় করবেন উপদেষ্টারা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় আরও 2 উপদেষ্টা নাহিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। আগাম সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন উপদেষ্টারা। শামীম আক্তারের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ানা হাসান। বন, পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনে কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ হাসান জানান, ভারত কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। সভায় বেশ কয়েকটি কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, ছাত্র আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা ও সহযোগিতা কমিশন গঠন সহ জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণের বিষয়ে নীতিমালা করা হবে। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেয়া হয়নি এমন দাবি জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে সক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে কথা জানান তিনি। পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 12 জেলায় হঠাৎ বন্যায় পর্যন্ত 36 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা গত বছরে 16 লাখ বাংলাদেশির ভারতে ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন।
যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে, উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। বদ্দারহাট, বাকুলিয়া, চকবাজার সহ নিম্নাঞ্চলের সড়ক ডুবে বন্ধ রয়েছে যানবাহন। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাটে। জলজটের ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী ও দূরপাল্লার যাত্রীরা। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সড়ক জুড়ে থই থই পানি, কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর সমান। সকাল থেকে ভারী বৃষ্টিতে এমনই রূপ ধারণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৪১.৮ মিলিমিটার বৃষ্টিপাত। মরার উপর খানার ঘা হিসেবে যোগ হয়েছে জোয়ারের পানি। ডুবেছে বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, বাকুলিয়া, আগ্রাবাদ ও চকবাজার সহ অনেক এলাকা। হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি হয়ে গেছে, ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানি আর পানি, পানি ছাড়া আর কোনো কিছু দেওয়া হবে না। এখানে পানি সবসময় পানি উঠে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, সিএনজি বন্ধ। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে। স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা। আমি যাচ্ছি চাকরিতে, এখন যাওয়ার সময় দেখতেছি পানি উঠে গেছে, যার কারণে এখন দোকানও খুলতে পারতেছি না, এখন পানির কারণে যেতেও পারতেছি না, এখানে বেজে যাচ্ছি। বেশি পানির জন্য রাস্তা তুলতে পারি না, তো যে এতখানি করে পানি রাস্তায়, এর মধ্যে মানুষ নেই, কেউ নেই। নগরবাসীর অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সমন্বয় না থাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে, নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় মামলা করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ছাত্র আন্দোলন চলাকালীন নানা বক্তব্য দিয়েও সমালোচিত হন ব্যারিস্টার সুমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য ৮ বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ, কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে
ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। আমরা আজকে মনে হচ্ছে যে ন্যায় বিচার পেয়েছি। কনস্টিটিউশনাল রাইটস, যে রাইটসগুলা আপনার প্রিজার্ভ করার জন্য, সমুন্নত রাখার জন্য আইনজীবী সমাজ কাজ করেন, আমরা কাজ করি আদালতে আইনজীবী হিসাবে। আজকে সেই রাইটসটা প্রিজার্ভ হয়েছে। আলোচনার মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রাক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের 3 সদস্যের কারিগরি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে জাতিসংঘ পাশে থাকতে চায় বলেও জানান তিনি। এমএ আজিমের রিপোর্ট। জাতিসংঘের 3 সদস্যের কারিগরি দল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে। Really hold some preliminary discussions, exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারকে এগিয়ে নিতে তারা একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছে বলে জানান। To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. 3 সদস্যের এই প্রতিনিধি দলটি তদন্ত দল নয় উল্লেখ করে রোরি মুঙ্গোভেন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করাই তাদের কাজ। এমএ আজিম, দেশ টিভি, ঢাকা। নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান তিনি। এখন থেকে নগদের শতভাগ মালিকানা সরকারের, তবে আগামীতে বেসরকারি খাতেই পুনরায় দেয়া হবে নগদকে বলেও জানান গভর্নর। আর ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে গভর্নর বলেন ব্যাংকটিকে স্থিতিশীল লক্ষ্য। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অবৈধ অর্থ ফেরানোর চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা চাই নগদ আরো শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক। নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান, সেই ক্যাটাগরিতে আমরা এটাকে নিতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কম্পিটিশন বাড়াতে হবে এই ক্ষেত্রে, এবং যোগ্য কম্পিটিশন, নট আনফেয়ার কম্পিটিশন। বেক্সিমকো, বসুন্ধরা সহ দেশের 5 শীর্ষ ব্যবসায়ী গ্রুপের কর ফাঁকির অনুসন্ধান শুরু করেছে এনবিআর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে এনবিআর। তাদের কর ফাঁকির বিশেষ অনুসন্ধান চালাবে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এরই মধ্যে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকি দেয়াদের তালিকার কাজ শেষ করেছে সিআইসি। ফাঁকি দেওয়া কর উদ্ধারেও কাজ করবেন তারা। ছিলেন বিআরটিএর টেলিফোন বিভাগের কর্মকর্তা, বনে গেলেন শত কোটি টাকার মালিক। টানা 15 বছর সুনামগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন। সেই সুবাদে গড়ে তোলেন অঢেল সম্পদ। নিজের নামে জমি কমলেও স্ত্রীর নামে বেড়েছে প্রায় 300 গুণ। এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক। সেই সাথে এই সাবেক এমপিকে দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মেহেদী হাসানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
জগন্নাথপুর উপজেলায় বিআরটি এর টেলিফোন বিভাগে কর্মজীবন শুরু করেন মোয়াজ্জেম হোসেন রতন। রাজনীতিতে যুক্ত না থেকেও হঠাৎই 2008 সালের নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। বনে যান সুনামগঞ্জের এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এরপর টানা 3 বার সংসদ সদস্য হন রতন। গড়ে তোলেন সম্পদের পাহাড়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা বিকাশের 2 একর 5 শতাংশ জায়গার বিনিময়ে কোনো টাকা দেননি সুনামগঞ্জ এক আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে আরও 33 শতাংশ জায়গা রতনের নামে লিখে না দেওয়ার নির্যাতনের শিকার হন বিকাশ। তার অভিযোগ, সাবেক এই এমপির নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায়। উনার বড় ভাইকে দিয়ে আমার উপর হামলা করান, আমি কেন জমি করে দিই না, আর আগে আমি টাকা কিভাবে পাই, এইসব উল্টাপাল্টা কথা বলে উনার বড় ভাইকে দিয়ে উনি আমার উপর হামলা করান। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি। গড়ে তোলেন অঢেল সম্পদ। স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও করেছেন অর্থ সম্পদ। নিজ উপজেলায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি হাওড় বাংলা ও পায়েল ভিউ। চাঁদকাটা নামে একটি নদী আছে, প্রচুর লুটপাট হয়েছে, বিভিন্ন চাঁদা আদায় হয়েছে, উটগাড়িতে চাঁদা আদায় হয়েছে, হাটে ঘাটে চাঁদা আদায় হয়েছে। ছিল যত বালু মহল ছিল, যত ঘাট ছিল, সবগুলাতেই ওনার ব্যবসা ছিল। গভর্নমেন্ট রুলস অমান্য করেছেন। 6 টাকাটা উনি যারা ইজারাদার ছিল তাদেরকে দিয়ে 15 টাকা 20 টাকা উত্তোলন করে নদীমহল সহ মানুষের ভূমি দখল সহ যাবতীয় লুটতরাজ করে, হাওর রক্ষাবাদের টাকা সহ যাবতীয় লুটতরাজ করে উনি নিজের স্বর্ণমহল গড়েছেন ঠিকই, কিন্তু জনগণের কোনো উপকার করেন নাই। তবে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন। তাহিরপুর এলাকায় বিন্দু পরিমাণ কোনো স্কুল, কলেজ, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন করে নাই। দুর্নীতির মামলা অলরেডি চলতেছে। ওনার পত্রপত্রিকা আমরা দেখেছি, ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সুতরাং এই যে আমাদের সম্পদগুলো লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে উনি যে 1000 কোটি টাকা মালিক হয়েছে, অবশ্যই এটা তো বিচারের আওতায় আনা দরকার। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রতন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জিত চন্দ্র সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাংনী উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগণ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক কাজ না করে প্রকল্পের কোটি কোটি টাকা করেছেন আত্মসাৎ। দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছেন উপজেলা পরিষদকে। জনগণকে করেছেন সেবা বঞ্চিত। জোর করে 2 বার চেয়ারম্যান হয়ে লুটপাটের মাধ্যমে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। তাই এই আওয়ামী লীগ নেতার বিচার চায় তারা। বিস্তারিত থাকছে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক রাজনৈতিক প্রভাবে বিনা ভোটে 2 বার হয়েছেন উপজেলার চেয়ারম্যান। ক্ষমতার দাপটে স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়। কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন ভাতার টাকা 9/6 মাধ্যমে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ। নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। ফলে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা পরিষদে। প্রত্যেকটা প্রকল্প, যতগুলা প্রকল্প নিয়েছে, যত টাকার প্রকল্প নিয়েছে, একটা প্রকল্পেরও সে কাজ করেনি। ভুয়া প্রকল্প দেখিয়ে লক্ষ কোটি টাকা তছরুয়াত করেছে। এই আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ক্ষমতার দাপটে জোর করে বিনা ভোটে হয়েছেন 2 বার উপজেলার চেয়ারম্যান। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনগণকে করেছেন সেবা বঞ্চিত। জোর করে সে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হলো এবং পরবর্তীতে আবারও সেই জোর করে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হলো। সেই উপজেলাতে কাউকে কোনোভাবে অ্যালাউ করেনি। সেখানে ভাইস চেয়ারম্যানদের কোনো গুরুত্ব নাই। এখানে ইউনিয়ন চেয়ারম্যানদের কোনো মিটিংয়ে ডাকা হয় না। তারপরে তার স্বেচ্ছাচারিতার কোনো শেষ নাই। দলীয় ব্যানারে তারা সুবিধা পায়, অদলীয় আর বাকি লোকগুলো কোনো সুবিধা পায় না। কোনো সুযোগ সুবিধা দেয় না, পাত্তা দেয় না, এবং আমাদের রাস্তাঘাট সব বেহাল দশা। তবে দুর্নীতির অভিযোগে উপজেলা পরিষদে তালা ঝুলানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তালা দেওয়ার ব্যাপারে আসলে আমি জানি না, আমার জানা নাই, কারণ আমি
এরকম কিছু শুনি নাই। এই ঘটনায় একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তিনি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। সংস্কার না করায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ভোলার 89টি বেইলি ব্রিজ। এসব সেতুর চারপাশ জীর্ণ হয়ে পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ ভারী যানবাহন পারাপার। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। এমনই জরাজীর্ণ অবস্থা ভোলার 7 উপজেলার 89টি বেইলি ব্রিজের। গ্রামীণ জনপদে নির্মিত জীর্ণ এসব সেতু সংস্কার না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের এই ব্রিজটা হাতল নাই, এখান থেকে গাড়ি পারাপার হয়, যদি কোনো একটা সময় অ্যাক্সিডেন্ট হলে খুবই অবস্থা খারাপ। একটা গাড়ি যে কোনো মধ্যে ব্রিজ থেকে পুরো যেতে পারে খালের ভিতরে। এখানে আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এই ব্রিজেতে। এখানে অ্যাক্সিডেন্ট হয়, এই জিনিসটা দরকার সমস্যা। আবার রোডটা ব্রিজটা ভাঙা, অনেক দিনকার আগের ব্রিজ, আজকের ব্রিজ না। সেতু জীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল। এ নিয়ে দীর্ঘ ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। আমাদের এই ব্রিজটার মাধ্যমে ব্যাপক ভোগান্তি হচ্ছে। 3 গ্রামের মানুষ কিন্তু এই ব্রিজটি দিয়ে যাতায়াত করে। গেল কয়েক বছর ধরেই কিন্তু ব্রিজটার এই জরাজীর্ণ অবস্থা। এই যে এখান দিয়ে কোনো গাড়ি গুড়ি চলে না, আর আগে আসতো, এখন পোল খারাপ হওয়ার কারণে পোলের ওই পাশে নাইমা তারপরে এগিনির মাথাত করে নামায় তারপরে এদিকে পার করতে হয়। 3-4 বছর পর্যন্ত এটা নিয়ে আমরা ভোগান্তির ভিতরে আছি, কষ্টতে আছি। যদি এই ব্রিজটা যদি কোনো মাধ্যমে হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হবো। এমন বাস্তবতায় সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। একই সঙ্গে নতুন সেতু নির্মাণ না করা পর্যন্ত চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদের ভোলা জেলায় 145টা বেলি ব্রিজ রয়েছে। এই বেলি ব্রিজের মধ্যে আমাদের 89টা ব্রিজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। তার মধ্যে আমরা এই ব্রিজগুলো মেরামত করার জন্য এবং কিছু ব্রিজ নতুন করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি তালিকা প্রেরণ করছি। আমরা আশা করতেছি খুব দ্রুত এইগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলার 145টি সেতুর মধ্যে জীর্ণ দশায় থাকা 89টি সেতুর দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।